আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি। এদিকে আজ ইতিহাসের সেরা কর্মসূচি করে আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনা সেনা ক্যাম্প থেকে পরিকল্পনা করে এইসব করালো। রাজপথ আবারও উত্তাল হয়, ডক্টর ইউনূস সহ সবার উপর ভয়াবহ প্রভাব পড়ে। বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনার তাৎপর্য আমার আলোচনার প্রপোজিশন হিসেবে যেটা আমি বলে নিতে চাই, ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা মিছিল করেছে। 5 আগস্টের পর আওয়ামী লীগ যত মিছিল করেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় মিছিল এবং গুরুত্বপূর্ণ লোকজন এখানে ছিল। অধিকাংশই মাস্ক ব্যবহার করে না মানুষ, দু একজন যারা করে মানুষ অবাক হয়ে দেখার চেষ্টা করে যে এগুলি আওয়ামী লীগের কেউ নাকি অপরাধী কেউ, অর্থাৎ আওয়ামী লীগ এবং অপরাধীদেরকে খোঁজে যারা মাস্ক এখন পরে। তো রাজধানী গুলিস্তানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গিয়ে শেষ হয় মিছিলটি। এখানে ইউনূস স্যারের একটা কেরামতি, এখানে ইউনূস স্যারের একটা বাহাদুরি, এখানে ইউনূস স্যারের একটা বুদ্ধিমত্তার পরিচয়। কারণ উনি জানেন আগামী 9 এপ্রিল পৃথিবীব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইউনূস। সেই চমকটি কি বিষয় কি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে হঠাৎ করে রাশিয়া আর হচ্ছে কুরুশিয়া, মানে এই দুই দেশের সেনাপ্রধান কেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ডাকলেন? আসলে এই ডাকার পিছনে মেইন রহস্য কি, কিংবা আসলে তিনি যে আজকে সকালে ঢাকা ছাড়লেন আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার? সন্দেহ একটা ছিল, কি বিষয়? মোহাম্মদ ইউনূস মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি সঠিক তথ্য দিচ্ছেন? যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন। হ্যাঁ, ফিরে এসেই সে এই কর্মসূচিটা ঘটায়। দর্শক শ্রোতা, আজকে ঢাকার রাজপথের মধ্যে আওয়ামী লীগের বিশাল একটি কর্মসূচি হয় এবং সেই কর্মসূচি হওয়ার পর সবার উপর খুবই কঠিন প্রভাব পড়ে। আপনারা জানেন সেনাপ্রধান বাংলাদেশ থেকে একটা সফরে গিয়েছেন এবং দেশ কিন্তু তারা ফাঁকা পেয়েছে। এই ফাঁকা রাজপথের মধ্যে অনেক কিছু করে আওয়ামী লীগ কর্মীরা, অন্যদিকে শেখ হাসিনার দেশে আসা নিয়ে যে তারা একটা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে। সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। এই নিউজগুলো আপনারা দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। মুখ লুকানো। তো রাজধানী গুলিস্তানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। ভিডিও থেকে নেওয়া হয়েছে ছবিটা, সমকালে দেখছি সকাল 7:10 দিকে। আচ্ছা বলেন, সকাল 7:10 কোনো সময় হলো? মানে এই 7 সকালে একটা মিছিল করলো, ঝটিকা মিছিল, এটা করে কি এমন অর্জন হলো, কি এমন প্রচার হলো? তাও তো এটা একটা দেউলিয়াপনা যে 8 মাসের মাথায় এসে তারা এই 10-12 জন নিয়ে মিছিল করতেছে। মানে বিএনপি তার চরম দুঃসময়েও এত কম লোক নিয়ে মিছিল করেনি, বরং কম লোক নিয়ে যখন মিছিল করছে, মনে করেন 40-50 জন বা 100 জন, ওটা নিয়ে মানে আওয়ামী লীগের সব ওই গণমাধ্যমগুলো টিটকারি করতো, ঠাট্টা করতো। বহুবার শুনছি কি তাদের অট্টহাসি, কি ধরনের তাচ্ছিল্য। বিশেষ করে 28 অক্টোবর ক্র্যাকডাউনের পর যখন নাকি এক ধরনের নিষিদ্ধ হলো এবং মানে একদম চিরুনি অভিযান শুরু করলো ওই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, তখন এরকম যখন কি ছোট ছোট মিছিল করতো জামাত বিএনপি, এগুলি ঝটিকা মিছিল, তখন এগুলি নিয়ে খুব উপহাস করতো। এখন এইটা কি হবে? 15 বছরে খেয়ে দিয়ে কি পরিমাণ মোটা হয়েছে আওয়ামী লীগ, চিন্তা করেন। তারা যদি এরকম 10-12 জন নিয়ে মিছিল করে, তারপর দেখেন সব বয়স্ক লোকজন কোনো রকমে ধরছে একটা ব্যানার, কেউ ধরছে কেউ ধরে নাই। এই যদি রাজধানীতে হয় চেহারা আওয়ামী লীগের, দেখেন মানে 1 বছরও হয়নি, কি পরিমাণ দেউলিয়াত্ব। এখনো তো সময় সামনে আছে। ডক্টর ইউনূস তো যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতেছে। এখন মাইট, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসে নাই। পলিটিক্যাল পার্টি আসার পর তো মাইট যে শুরু হবে, তখন তো দৌড়ানোর আর কোনো পথ খুঁজে পাবে না। এখন তো দৌড়ানি দেওয়ার কেউ নেই। আজ থাকলে হয়তো পুলিশের এত খেয়ে দিয়ে কাজ নেই, তারা নিজেদের ঘরেই সামাল দিতে পারতেছে না। এখন ওই মিছিল ধাওয়া করার মতন অবস্থা তাদের নেই। কিন্তু আওয়ামী লীগ নিজে নিজে দেখেন কত, এখনো পর্যন্ত কোনো রকম গুম খুন নির্যাতন কোনো কিছুই তাদের উপর চালানো হয়নি, তাতেই তারা কাবু। তারপরে এরকম 15টা বছর বিএনপি জামাত যেভাবে কাটাইছে, যদি এরকম 15টা বছর কাটাইতে হয় তাহলে কি হবে কল্পনা করেন। 7:10 দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। কোথায় কেন্দ্রীয় কার্যালয়? ধ্বংসস্তূপ। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম
মোরাদের নেতৃত্বে। তা বর্তমান সাধারণ সম্পাদক কই? মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী 10-12 জন নিয়ে, এটা আমি একটা মাঝে যা বুঝি যে ওই যে মোদি বলছে না ডক্টর ইউনূসকে যে একটু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিতে, যাতে আওয়ামী লীগ একটু সুযোগ পায়। আমার ধারণা যে আওয়ামী লীগ একটু একটা স্পেস চাচ্ছে, রাজনৈতিক স্পেস। সেই স্পেসটা পাওয়ার জন্যই তারা এই মিছিল করে আস্তে আস্তে একটু মানে চেষ্টা করতেছে আর কি, যদি পুলিশ বাধা টাধা না দেয়, পাবলিক যদি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে হঠাৎ করে রাশিয়া আর হচ্ছে কুরুশিয়া, মানে এই দুই দেশের সেনাপ্রধান কেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ডাকলেন? আসলে এই ডাকার পিছনে মেন রহস্য কি, কিংবা আসলে তিনি যে আজকে, হ্যাঁ আমি যখন নাকি ভিডিওটা করতেছি বা আপনারা যখন নাকি ভিডিওটা দেখতেছেন, আজকে সকালে ঢাকা ছাড়লেন আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি সবার আগে যাবেন রাশিয়া সফর শেষ করে তিনি যাবেন কুরুশিয়া, এবং কুরুশিয়া সফর শেষ করে তিনি আপনার বাংলাদেশে ফিরে আসবেন। এখন এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের যে কমিটি আছে এবং বিশেষভাবে উপদেষ্টা আর হচ্ছে সমন্বয়কারীরা, এরা একের পর এক ধরনের উল্টা পাল্টা, মানে বাংলাদেশে যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে এদেরকে কিভাবে আঘাত করা যায় বা এদের মনোবল কিভাবে ভেঙে দেওয়া যায়, প্রতিনিয়ত এই চেষ্টা করবে। সবার আগে আমি আপনাদেরকে বলতেছি যে কেন তিনি গেলেন, তারপরে বাকি কথা বলবো যে এই অন্তর্বর্তীকালে সরকার কেন এটাকে নিয়ে গুজব ছড়াবে। এই ভিডিওটি বুঝতে পারতেছেন যে কতটা স্পেশাল। এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কবার্তা যারা নাকি স্বাধীনতার পক্ষে তাদের জন্য। সরকারি সফরে তিনি আপনার সবার আগে ঢাকা ছাড়লেন রাশিয়ার উদ্দেশ্যে, এবং 4 দিন তিনি রাশিয়া অবস্থান করে তারপরে যাবে হচ্ছে কুরুশিয়ার উদ্দেশ্যে। আমার অনেক পছন্দের একটা দেশ। যাই হোক, তিনি কুরুশিয়া 2 দিন থেকে আপনার 12 এপ্রিল আমাদের বাংলাদেশে ফিরবেন। এবং আমাদের সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা তারা বলতেছে যে পাশাপাশি দুই দেশের সেনাপ্রধানের সাথে সামরিক সহযোগিতা জোরদার আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং আপনার অস্ত্র কারাগার তিনি পরিদর্শন করবেন। সফর শেষে আগামী আপনার 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখানেই, আপনার সফর শেষে আগামী 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই যে আপনার মেন একটা টপিক, হ্যাঁ, এই যে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে কিংবা সেনাবাহিনীকে কিভাবে আপনার মানুষের কাছে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় বা মানুষের যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করি তাদের মনোবল আপনার ভেঙে দেওয়া যায়, এটা হচ্ছে অন্যতম একটা টেকনিক আমি বলে মনে করি। দেখেন, যখন নাকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন নাকি ভাই আপনার আফ্রিকার একটা সফরে গেছিল, তাই না, 6 দিনের সম্ভবত, সেই সফরটা তিনি গেতে না গেতেই কত ধরনের গুজব রটাইছে আমাদের বাংলাদেশে। বলেন তো কত ধরনের, যে তিনি আর ফিরতেছে না, তিনি আর ফিরবে না, তিনি এটা তিনি সেটা, অমুক তমুক, এই ধরনের আলাপ আলোচনা কিন্তু অনেক হয়েছে। ঠিক যখন নাকি তিনি সফর শেষ করে আমাদের বাংলাদেশে আসে তার কয়েকদিন পরেই আপনার এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি বা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তারা একটা গুজব রটায় যে সেনাবাহিনী নাকি এটা বলছে, সেনাবাহিনী নাকি ওইটা করবো, সেনাবাহিনী নাকি এইটা করবো, তাই না? এবং যখন নাকি দেখা যায় যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ওই ধরনের কোনো ডাকাডাকি হয় নাই, তাদেরকে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে তাদেরকে ডাকা হয় নাই, মানে টোটালি প্রোডাক্ট গুজব। এখন এই গুজব তারা কেন রটাবে? আপনাকে এটা বুঝতে হলে আমি বলবো তারা এই গুজবটা ভাই বর্তমান এর জন্য রটাবে, কারণ বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি যদি থাকতে চায়। এবার চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ডাক উঠল ভারতের ত্রিপুরার পক্ষ থেকে, এবং সরাসরিভাবে তারা বলছেন চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড গড়ে তোলা হোক। কারণ মোহাম্মদ ইউনূস যেভাবে 7 সিস্টার্সকে নিয়ে অশান্তি পাকানোর জন্য মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেছিলেন এই 7 সিস্টার্স বাংলাদেশ দ্বারা ল্যান্ড লকড, এবং শুধু তাই নয়, তিনি আরো মন্তব্য করেছিলেন তিনি নাকি এই 7 সিস্টার্স যে রিজিয়ন আছে চট্টগ্রাম কেন্দ্রিক জায়গার গার্ডিয়ান অর্থাৎ অভিভাবক। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের এই কথা ত্রিপুরার মতো রাজ্যকে কার্যত আন্দোলিত করেছে। এখন ত্রিপুরার একাধিক রাজনৈতিক দল চাইছে অবিলম্বে যেন চট্টগ্রামকে কেটে নিয়ে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং বৃহত্তর একটি ত্রিপুরা ল্যান্ড যেন তৈরি করা হয়। কি বলা হয়েছে ত্রিপুরার এই রকম নেতার পক্ষ থেকে? এই বক্তব্য দিয়েছেন ত্রিপুরা মোথা প্রধান প্রদ্যুৎ বর্মন। তিনি সরাসরি বলেছেন চট্টগ্রামকে ত্রিপুরার সঙ্গে অবিলম্বে ঢুকিয়ে দিতে হবে, কারণ মোহাম্মদ ইউনূস
নর্থ ইস্টকে টাচ করার চেষ্টা করেছেন। আমরা বাংলাদেশকে ভেঙে দুটো খণ্ডে ভাগ করে দেব এবং ভারতবর্ষে সেই ক্যাপাবিলিটি আছে। ভারতবর্ষ চাইলেই চট্টগ্রামকে কেটে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কার্যত সময়ের অপেক্ষা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেরকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন সেভেন সিস্টার্সকে নিয়ে, তা কোনোভাবেই মেনে নেওয়ার জায়গা ভারতবর্ষ, ত্রিপুরা, আসাম এই সকল রাজ্যের নেই। তা পরিষ্কারভাবে একাধিক বক্তব্যের মাধ্যমে কিন্তু বারংবার উঠে আসছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রদ্যুৎ বর্মন কি জানিয়েছেন, তিনি বলেছেন, টাচ নর্থ ইস্ট উইল ব্রেক ইনটু পিসেস অ্যান্ড ক্রিয়েট গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। অর্থাৎ পরিষ্কারভাবে ত্রিপুরার পক্ষ থেকে চট্টগ্রাম কেড়ে নেওয়ার একটা হাওয়া তুলে দেওয়া হলো এবং বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড কিন্তু তৈরি করার একটা প্রপোজাল ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু চলে এলো কালকে। নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস হয়তো এখন বুঝতে পারছেন উনি আবেগের বশে হোক, পরিকল্পিতভাবে হোক, যে কথাবার্তাগুলো বলেছেন আসলে সেই কথাবার্তাগুলোই তার যে রাজনৈতিক জীবন এবং দর্শন, সেই রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেকটি পড়তে দেওয়ার জন্য যথেষ্ট। আমেরিকা তার পাশে দাঁড়ালো না। চীন এই সেভেন সিস্টার্সকে নিয়ে বারংবার যখন মন্তব্য করছেন, তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা বলছেন। অর্থাৎ যে চীনের কাছে উনি সেভেন সিস্টার্সকে অশান্ত করার জন্য ছুটে গেছিলেন, সেই চীনই এখন ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার থেকে নিজেদেরকে বাঁচাতে ভারতের শরণাপন্ন হয়েছেন। পাকিস্তানের ভরসায় সেভেন সিস্টার্সকে আক্রমণ করা যাবে, এই রকম বোকামি যদি মোহাম্মদ ইউনূস বর্তমানে করেন, তাহলে ওনার থেকে জোকারপনা রাজনীতিবিদ হয়তো বাংলাদেশের ইতিহাস নয়, আন্তর্জাতিক ইতিহাসেই আসেনি। মাঝে মধ্যে জেলেনস্কির কথা আমি বলি যে যিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের দরবারে গিয়ে পৌঁছালেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করে চলে এলেন। আর বর্তমানে জেলেনস্কি এবং ইউক্রেনের অবস্থা দেখুন, আন্তর্জাতিক স্তরে কার্যত একঘরে হয়ে পড়ে আছে একটি দেশ। বাংলাদেশের অবস্থা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যেতে চলেছে। ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি তোলা হয়েছে, এটাই সেরা সময়, এবার চট্টগ্রামকে আলাদা করে ভারতের সঙ্গে ঢুকিয়ে নেওয়া হোক এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তৈরি করা হোক এবং চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল আছে এবং সেই অঞ্চলে যারা আদিবাসী আছে, চাকমা সম্প্রদায়, তাদের উপরও বাংলাদেশ সরকার ব্যাপক অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। এমনকি সেই অত্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর মদতে। ঠিক কিছুদিন আগে এই চাকমা সম্প্রদায়ের যে জায়গা আছে চট্টগ্রাম হিল ট্র্যাকে, একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করা হয় এবং চাকমা সম্প্রদায়ের মানুষ সরাসরি অভিযোগ করেছিলেন সেনাবাহিনী পুরো এই রকম হত্যাকাণ্ডের পিছনে মদতদাতা। এবং বলা হচ্ছে বাংলাদেশের 17 বছরের ইতিহাসে চাকমা সম্প্রদায়ের উপর এই ধরনের অত্যাচার, অমানবিক পাশবিক নির্যাতনের ঘটনা এর আগে কখনো হয়নি, যা মোহাম্মদ ইউনূসের আমলে হলো। অর্থাৎ আপনারা চাকমা সম্প্রদায়কে ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে এর আগেই কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করে দিয়েছেন, তারা ভারতের সঙ্গে থাকতে চায়। বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনার তাৎপর্য আমার আলোচনার প্রপোজিশন হিসেবে যেটা আমি বলে নিতে চাই, যে জামাত শিবিরই রাজনীতির আসল চালিকা শক্তি, বিএনপি ম্যানেজড হয়ে গেছে। দর্শক, ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা মিছিল করেছে। হ্যাঁ, লোক বেশি না, তবে নিকট অতীতে বা 5 আগস্টের পর আওয়ামী লীগ যত মিছিল করেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় মিছিল এবং গুরুত্বপূর্ণ লোকজন এখানে ছিল এবং মোটামুটি নির্বিঘ্নে কত লোকজন ছিল, 20-30 জনই ছিল। কিন্তু এই 20-30 জন লোক নিয়েও আওয়ামী লীগ মিছিল এখন পর্যন্ত করতে পারেনি। 3-4 জন 5-6 জন লোক নিয়ে করতো এবং করলেও তারা কোনো গুরুত্বপূর্ণ লোক ছিল, কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোক ছিল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে, যেটাকে আমরা শহীদ আবরাফাত এভিনিউ বলি, ওরা বলে বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিল কেন অনুষ্ঠিত হয়েছে, কিভাবে অনুষ্ঠিত হয়েছে, এর তাৎপর্য রহস্য নিয়ে আলোচনা করবো। নানান গুঞ্জন, নানান কিছু শোনা যাচ্ছে, তবে এটা গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি এই বিক্ষোভ মিছিলের স্লোগানগুলো খেয়াল করেন, এখানে স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির বিরুদ্ধে কিন্তু স্লোগান নাই, সব ক্ষোভ আওয়ামী লীগের জামাত শিবিরের বিরুদ্ধে। এই মিছিল অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পরে। এর মানে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠকের সাথে এই মিছিলের সম্পর্ক থাকতে পারে, কেউ কেউ বলছেন। তা আমি এটা বলি না, আমি মনে করি যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু উজ্জীবিত করতে হয়তো বা এই মিছিলের উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা বৈঠকের কোনো ফল এটা আমি মনে করি না। তবে শুধু এই মিছিলের স্লোগানে নয়, এই মিছিলের স্লোগানে এবং অন্যান্য সময়ে শেখ হাসিনা বক্তব্যে বিভিন্ন সময় দেখবেন সব ক্ষোভ জামাত শিবির এবং ছাত্রদের উপর, বিএনপির উপর কোনো ক্ষোভ নেই, কারণ বিএনপি তো আওয়ামী লীগ পতনে তেমন ভূমিকা রাখেনি। এটা তার কি বোঝা যায়, যে বিএনপি ম্যানেজড হয়ে গিয়েছে, আওয়ামী লীগ বিএনপি ভিতরে ভিতরে ঐক্য হয়ে গিয়েছে, ভারতের মাধ্যমে বিএনপি ম্যানেজ, যার ফলে বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগ খুশি, বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগ মনে করবে যে আর 5 বছর পর আমরা ক্ষমতায় আসি নিশ্চিত। এজন্য আওয়ামী লীগ কিছুতেই চায় না যে আমরাই ক্ষমতায় আসবো এবার, এটা চায় না এবং এটা সম্ভব না, তারা জানে, এটা কেউ মানবে না। তাহলে আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ চায় বিএনপি ক্ষমতা আসুক, তাহলে আমরা 5-10 বছর পর আবার আসতে পারবো বা আমাদের রাজনীতি থাকবে। জামাত বা অন্য কেউ ক্ষমতা আসলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। আমি ডক্টর ইউনূস 5 বছর থাকলেও থাকবে না।
এই জন্যে এবং ডক্টর ইউনূসের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাত শিবির। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অবস্থা, বিশেষ করে আওয়ামী লীগ যে একটা কর্মসূচি করে, মানে আজকে তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং তাদের কিছু কর্মী তারা রাজপথে নেমেছিল এবং তারা একটা মিছিল করেছিল। এইসব নিয়ে কিন্তু তারা অনেক কথা বলে। দর্শক শ্রোতা, অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে অনেক গুঞ্জন শুনতে পাই। সেনাপ্রধান যে একটা সফরে গিয়েছেন আমাদের দেশের জন্য, সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের দেশের বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনূস, অন্যদিকে সেনাপ্রধান বলেন, সমন্বয়ক উপদেষ্টা, তারা কিন্তু নিঃস্বার্থে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতেছে এবং তাদের প্রাণ বাজি রেখে একটা 2024 সালের আন্দোলনের সময় তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। এখন তাদেরকে নিয়ে একই কথা হয়। দর্শক শ্রোতা, অনেকেই কিন্তু চায় যে শেখ হাসিনা দেশে আসুক, আবার অনেকে সমন্বয়ক উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা কি চান? আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটি ভিডিও করব। আর হ্যাঁ, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।